হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং আপকামিং যত গভর্নমেন্ট জব এক্সাম রয়েছে 2024 সালের সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল 7টা থেকে আমরা জিকে মক প্র্যাকটিস সেট করব, যেখানে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর থাকবে এবং জিকেই হয়, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতেই জিকে থাকে। তো প্রত্যেকটা পরীক্ষার জন্যই এই সমস্ত যেগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকে যারা যে কোনো পরীক্ষার যারা প্রস্তুতি নিচ্ছ তারা এই ক্লাসগুলো ফলো করতে পারো। এখান থেকে তোমরা অবশ্যই প্রশ্ন কমন পাবে। এবং দেখেছো বিগত যে এক্সামগুলো হয়েছে টেট বা ডাব্লিউবিসিএস, সেখানে প্রশ্ন কিভাবে হার্ড করে দেওয়া হয়েছে এবং প্যাটার্নটা ধীরে ধীরে কিন্তু চেঞ্জ হওয়ার দিকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে প্রশ্ন আর ইজি আসবে না। এবং গত ক্লাসে যে সেট করেছিলাম তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে একটু মডারেট থেকে হার্ড প্রশ্ন করাতে। তো আজকে থেকে যে সেটগুলো করাবো একদমই অন্য রকমের প্রশ্ন থাকবে। তো পুরো সেটটা দেখবে আজকের শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। প্রত্যেকদিন মক টেস্ট চলছে টেলিগ্রামে, সেগুলো অ্যাটেম্প করো এবং নিজেদের প্রস্তুতি কেমন রয়েছে যাচাই করে নাও। এবং আমাদের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নাও। তো যাই হোক, প্রথম প্রশ্ন দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে 1 নম্বর প্রশ্ন, ব্রেকিং দ্য মোল্ড রিমেনিং ইন্ডিয়াস ইকোনমিক ফিউচার, এই শিরোনামে বই লিখলেন নিচের কোন ব্যক্তি? আজকে সেটের যে প্রশ্নগুলো রয়েছে খুবই ট্রিকি প্রশ্ন, ঘোরানো প্রশ্ন এবং প্রশ্নগুলো হার্ড থেকে মডারেট। তো প্রত্যেকটা সেটাই এবার থেকে আমরা কিছু হাই লেভেল প্রশ্নোত্তর প্র্যাকটিস করব। তোমাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল এবং জিনিসটা আমার মাথাতেও ছিল, কিন্তু তোমরা এত তাড়াতাড়ি যে হার্ড প্রশ্ন চাইবে আমি সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, এবার থেকে আমি একদম মডারেট টু হাই প্রশ্ন করাবো, যাতে করে তোমাদের প্র্যাকটিসটা আরো ভালো হয়। তো দেখো, 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, রঘুরাম রাজন। 2 নম্বর প্রশ্ন, কোন দেশে 5টি লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলেছে? আমাদের দেশ ভারত। প্রত্যেকটা সাবজেক্ট থেকে, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন উত্তর রাখার চেষ্টা করব। কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, পলিটি অর্থাৎ সংবিধান, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্যাটিক জিকে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আর্জেন্টিনা। আর্জেন্টিনার 5খানা লিথিয়াম ভান্ডার অধিগ্রহণ করতে চলেছে আমাদের দেশ ভারত। 3 নম্বর প্রশ্ন দেখো, ফোর্বস হাইয়েস্ট পেড ফিমেল অ্যাথলিট 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন টেনিস তারকা? 4জন টেনিস তারকার নাম দেওয়া রয়েছে, ফিমেল টেনিস তারকা। তাদের মধ্য থেকে ফোর্বস হাইয়েস্ট পেড ফিমেল অ্যাথলেটিক্স 2023 তালিকায় প্রথম স্থানে কে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ইগা সিয়াটেক। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেক, অয়েল অ্যান্ড পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এই সংগঠন থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করলো নিচের কোন দেশ? 4টি দেশ রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, অ্যাঙ্গোলা। অ্যাঙ্গোলা ওপেক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। এখান থেকে প্রশ্ন কি আসে, ওপেকের সদর দপ্তর পরীক্ষায় আসে। ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? অস্ট্রিয়া। কোন দেশে? ভিয়েনা। ভিয়েনা দেশের অস্ট্রিয়াতে ওপেকের সদর দপ্তর অবস্থিত রয়েছে। খুব ইম্পর্টেন্ট। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 পরীক্ষাকে লক্ষ্য করে টাইটান ব্যাচ 2 লঞ্চ করা হয়েছে এবং সাথে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ যে পরীক্ষা আসতে চলেছে সেই পরীক্ষাকে লক্ষ্য করে সংকল্প ব্যাচ 2024 লঞ্চ করা হয়েছে। তো দুটো পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় এবং অধ্যায় ভিত্তিক তোমাদের ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি এবং সেই থিওরির উপর বেস করে এমসিকিউ ক্লাস করানো হবে। সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং প্র্যাকটিস সেট থাকছে। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাও বা আমাদের সাথে যোগাযোগ করো। 9647553612 নম্বরে অলরেডি বহু সংখ্যক স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। যার যে ব্যাচ কোর্সে
প্রয়োজন রয়েছে সেই মতো তোমরা যুক্ত হয়ে যাও এবং পরীক্ষার সেরা প্রস্তুতি, সেরা গাইডেন্স, সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে নিতে শুরু করো। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। কৌটিল্যের অর্থশাস্ত্রে কোন দিকগুলি নিয়ে আলোচনা করা হয়েছে? ইতিহাস থেকে প্রশ্ন। তো এখান থেকে ঘুরিয়ে প্রশ্ন আসে যে অর্থশাস্ত্র কে লিখেছেন, তখন সঠিক উত্তর হয়ে যাবে কি কৌটিল্য। এবং নাম অর্থ মানেই যে অর্থনৈতিক জীবন নিয়ে লেখা হয়েছে সেরকমটা নয়। তো এখানে মূলত লেখা হয়েছে অপশন ডি, রাজনৈতিক নীতি। রাজনৈতিক নীতি নিয়ে অর্থশাস্ত্রে লেখা হয়েছে। এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেখো। কৌটিল্যের অপর নাম, কৌটিল্যের আর একটা নাম রয়েছে সেটা হচ্ছে চাণক্য, এবং কৌটিল্যের আসল নাম পরীক্ষা আসে সেটা হচ্ছে বিষ্ণুগুপ্ত। এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কৌটিল্য কে ছিলেন? কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। ভারতের গণপরিষদের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন নিচের কোন ব্যক্তি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদ্বোধনী সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? পরীক্ষায় প্রশ্ন আসবে। 9 ডিসেম্বর 1946 সাল। তো প্রথম যে সভা, সেখানে সভাপতিত্ব করেছিলেন অপশন এ সচিদানন্দ সিনহা। কেন? তিনি ছিলেন ওই যে সভার সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যে কারণে প্রথম সভাতে তাকে সভাপতিত্ব করতে দেওয়া হয়। এবং পরবর্তীকালে ঠিক তার পরের যে দিন অনুষ্ঠিত হয়েছিল সভাটা, 11 ডিসেম্বর 1946 সালে, সেখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি হচ্ছেন প্রেসিডেন্ট হন, পার্মানেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্ট পার্মানেন্ট। কত তারিখ? 11 ডিসেম্বর 1946। আর সচিদানন্দ সিনহা, পরীক্ষায় প্রশ্ন আছে টেম্পোরারি। কিসের জন্য? বয়স জ্যেষ্ঠ, অর্থাৎ এলডেস্ট ছিলেন তিনি, সেই কারণে। ওকে, নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। নিচের কোন ভারতীয় রাজ্যের দীর্ঘতম সমুদ্র উপকূল রয়েছে? প্রতিটা প্রশ্নের সাথে আমি কিছু না কিছু তথ্য দিয়ে দেবো, যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে, বা কিছু এক্সট্রা তথ্য জানতে পারো, সেখান থেকেও যদি প্রশ্ন আসে তোমরা কমন পেতে পারো। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোন রাজ্যের সব থেকে দীর্ঘ উপকূল রেখা রয়েছে, সেটা হবে অপশন বি, গুজরাটের। গুজরাট ফার্স্ট, অন্ধ্রপ্রদেশ সেকেন্ড। ওকে, এবং যদি প্রশ্ন আছে টোটাল সমুদ্র উপকূল, মোট সমুদ্র উপকূলের দৈর্ঘ্য, সেটা হবে 7,500 কিলোমিটার প্রায়। আর যদি বলে যে দ্বীপপুঞ্জ বাদে, দ্বীপপুঞ্জ বাদে শুধু মেনল্যান্ড, অর্থাৎ যদি আমি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপগুলো ছেড়ে দিই, তখন হয়ে যাবে 6,100 কিলোমিটার। এই তথ্যগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো, আমি এগুলো লিখে দিচ্ছি। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। ভারতের মোট আয়তন কত? গুরুত্বপূর্ণ প্রশ্ন, করার চেষ্টা করো, পরীক্ষায় এসেছে কিন্তু বিগত বছরে। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, 32,87,590 কিলোমিটার। এটাকে ঘুরিয়ে দেয় 3.2 মিলিয়ন বর্গ কিমি। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এখানে 32 লক্ষ রয়েছে, তার মানে 3.2 মিলিয়ন বর্গ কিমি। দেখো গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে কিছু দেখে নিই। ভারতের মোট ভৌগোলিক এলাকা হলো 32,87,590 কিমি স্কোয়ার, অর্থাৎ বর্গ কিমি, যা তাকে বিশ্বের 7ম বৃহত্তম দেশ করে তোলে। অর্থাৎ এরিয়ার দিক থেকে বা ভৌগোলিক এলাকার দিক থেকে ভারত বিশ্বের 7ম বৃহত্তম দেশ। ভারত উত্তর থেকে দক্ষিণে 3,214 কিলোমিটার, অর্থাৎ উত্তরে কে রয়েছে? একদম উত্তরতম বিন্দু আমাদের সিয়াচেন হিমবাহ, এবং সেই সিয়াচেন হিমবাহ থেকে আমাদের দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত 3,214 কিলোমিটার। এবং পূর্ব দিকে কোন পয়েন্ট রয়েছে?
গৌরমাতা, যেটা হচ্ছে গুজরাট অবস্থিত রয়েছে, সেইখান থেকে একদম উল্টো বললাম, পূর্ব দিকে রয়েছে অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশের একদম পূর্বতম বিন্দু হচ্ছে কিবিথু, সেই কিবিথু থেকে পশ্চিমে গুজরাটের হচ্ছে গৌরমাতা পর্যন্ত, সেটার দৈর্ঘ্য হচ্ছে 2933 কিমি পরিমাপ করে, এবং এটির 15,000 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে, এবং 7,500, যেটা আগের প্রশ্নে আমি লিখে দিলাম, কিলোমিটার একটা উপকূল রেখা রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, নিচের কোন অশোকান শিলালিপি সম্পূর্ণরূপে ধর্মীয় সহনশীলতার নীতি প্রতি নিবেদিত? নিচের কোন অশোকান শিলালিপি সম্পূর্ণরূপে ধর্মীয় সহনশীলতার নীতির উপর নিবেদিত রয়েছে? 4টি শিলালিপি রয়েছে দেখো, স্তম্ভের শিলালিপি 7, রক এডিক্ট 13, রক এডিক্ট 12, নাকি ভোপুরু মাইনর রক এডিক্ট? তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রক এডিক্ট 12। এখানে সম্পূর্ণরূপে ধর্মীয় সহনশীলতার নীতির উপর নিবেদিত রয়েছে। এবং রক এডিক্ট 13-এ কি লেখা রয়েছে, বা 13তম রক এডিক্টে এখানে রয়েছে কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ সম্পর্কে বলা রয়েছে। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়? 261 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, ইন্ডিকা বইটি লিখেছেন নিচের কোন ব্যক্তি? এই প্রশ্নের উত্তর অনেকেই পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, মেগাস্থেনিস। মেগাস্থেনিস কে ছিলেন? মেগাস্থেনিস ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ সভায় আসা গ্রিক দূত। ঠিক আছে, এবং এই ইন্ডিকা গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? 7 কাস্ট থিওরি, অর্থাৎ 7টা যে জাতি ভারতবর্ষে তখন ছিল, 7 কাস্ট থিওরি সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, যখন একটি জাহাজ জলের ওপর ভাসে তখন নিচের কোনটি ঘটে? 4টি অপশন দেখো, স্থানচ্যুত জলের ভর জাহাজের ভরের থেকে কম হয়, নাকি অপশন বি, স্থানচ্যুত জলের ভর জাহাজের ভরের সমান হয়, নাকি এটি কোনো জল স্থানচ্যুত করে না, নাকি অপশন ডি, স্থানচ্যুত জলের ভর জাহাজের ভরের চেয়ে বেশি হয়? নিচের কোন ব্যাপারটা ঘটলে একটা জাহাজ জলের উপর ভেসে থাকবে? সঠিক উত্তর হবে অপশন ডি, স্থানচ্যুত জলের ভর জাহাজের ভরের চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে কিন্তু জাহাজ কিভাবে ভেসে থাকবে। যদি অপশন এ হতো, স্থানচ্যুত জলের ভর জাহাজের ভরের চেয়ে যদি কম হয়ে যেত, তাহলে কিন্তু জাহাজটা ডুবে যেত। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন। দেখো এই প্রশ্নটা একটু ট্রিকি রয়েছে। একটা হচ্ছে দাবি দেয়া রয়েছে, এবং সেই দাবির সাপেক্ষে একটা কারণ দেয়া রয়েছে। তোমাদের বলতে হবে দাবি এবং কারণ ঠিক কি ভুল। কি দাবি করা হচ্ছে দেখো, সমুদ্রের উত্তাল তরঙ্গ মূলত পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের কারণে হয়। বেশ, তো এই দাবি সপক্ষে কারণ কি দেওয়া হয়েছে? পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা পৃথিবী পৃষ্ঠে সর্বাধিক। এবং 4টে অপশন দেখো, দাবিটি সঠিক, কারণটা ভুল। অপশন বি, দাবিটি সঠিক, কারণও সঠিক, কারণ দাবির জন্য সঠিক ব্যাখ্যা নয়। তারপর দেখো অপশন সি, দাবি সঠিক, কারণ সঠিক, কিন্তু কারণটা দাবির জন্য একটি সঠিক ব্যাখ্যা। তাও দেখো অপশন ডি, দাবিটি ভুল, কারণটি সঠিক। তো কোনটা ঠিক হবে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, দাবিটি ভুল, কারণটি শুধু সঠিক। অর্থাৎ দাবিটি ভুল মানে কি, সমুদ্রের যে উত্তাল তরঙ্গ সেটা পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের কারণে হয়, এই কথাটা কিন্তু ভুল। কেন ভুল? সমুদ্রের যে তরঙ্গ বা যে ঢেউ সেটা কিসের জন্য হয়ে থাকে? সেটা পৃথিবীর ঘূর্ণনের জন্য হয়ে থাকে, পৃথিবীর মহাকর্ষীয় যে টান সেইটার জন্য কিন্তু হয় না। আর কারণটা সঠিক কেন? কারণটা সঠিক হচ্ছে পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা পৃথিবী পৃষ্ঠে সর্বাধিক, অর্থাৎ পৃথিবীর যে পৃষ্ঠ সেইখানে কিন্তু মহাকর্ষীয় যে টান সেটা সর্বাধিক হচ্ছে এই পৃথিবী পৃষ্ঠে। তো কারণটা সঠিক কিন্তু দাবিটা ভুল। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, লং ওয়াক টু ফ্রিডম এই বইটির লেখককে? এটার উত্তর আশা করছি প্রত্যেকে পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, নেলসন ম্যান্ডেলা।
14 নম্বর প্রশ্ন দেখো, সত্যজিৎ রায় পরিচালিত নিজের কোন চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্টনীড় গল্পের উপর ভিত্তি করে তৈরি? ভিভিআই করবে প্রশ্নটিকে। সত্যজিৎ রায় পরিচালিত নিচের কোন চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নষ্টনীড় গল্পের উপর ভিত্তি করে তৈরি? সঠিক উত্তর হবে অপশন এ, চারুলতা। নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যা প্রথম দেয়া হয়েছিল কোন বছরে এবং কোন ব্যক্তিকে? দেখো চারটে অপশন, দেখে উত্তর করবে ভালো করে। অপশন এ 1948 সালে সিবি রমনকে দেওয়া হয়। অপশন বি 1953 সালে ভি কৃষ্ণমূর্তিকে দেওয়া হয়। অপশন সি 1952 সালে লতা মঙ্গেশকরকে দেওয়া হয়, নাকি অপশন ডি 1954 সালে ডক্টর রাধাকৃষ্ণনকে দেওয়া হয়? তো কোনটা ম্যাচ করছে এখানে ঠিকঠাক ভাবে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় এবং মোট তিনজনকে দেওয়া হয়েছিল। এক, এখানে ডক্টর রাধাকৃষ্ণন দেখতে পাচ্ছি, সাথে আর কি সিভি রমন। দেখো অপশনে যার নাম দেওয়া রয়েছে শুধু সালটা এখানে ভুল দেওয়া রয়েছে, ওই জন্য অপশনে হলো না। সিভি রমন, সাথে আর কি রাজা গোপালাচারীকে। ওকে, এই তিনজন ব্যক্তিকে প্রথম বছর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক ছিলেন? দেখো অলরেডি আমি এক্ষুনি লিখে দিলাম, এবার উত্তর করতে পারবে। সঠিক উত্তর অপশনে সিভি রমন, 1954 সাল। এর উত্তর দেখো, সিভি রমন 1954 সালে ভারতরত্ন পুরস্কার পান। গোবিন্দ বল্লভ পন্থ 1957 সালে পুরস্কার পান। বিধানচন্দ্র রায় 1961 সালে ভারতরত্ন পুরস্কার পান এবং এস চন্দ্রশেখর অপশনে যেটা ছিল তিনি পুরস্কার পাননি। নেক্সট 17 নম্বর প্রশ্ন, বুলস আই এর খেলায় ব্যবহৃত হয়, অর্থাৎ নিচের কোন খেলাতে বুলস আই ব্যবহৃত হয়? বুলস আই কি? বুলস আই হচ্ছে এরকম একটা পয়েন্ট থাকবে মাঝখানে লাল কালার এবং তার চারধারে লাল লাল এরকম বর্ডার দেওয়া থাকবে এবং যত ভিতরে মারতে পারবে তত বেশি পয়েন্ট। তো কোন খেলাতে থাকতে পারে বলে তোমাদের মনে হয়? তো অবভিয়াসলি শুটিং। বুলসাই, এই যে ভিতরের এই যে লাল পয়েন্টটাকেই বলা হয় থাকে বুলসাই। 18 নম্বর প্রশ্ন, নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? ভিভিআই করো। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে তোমরা, যে যাই পরীক্ষার প্রস্তুতি নাও না কেন, জিকে জিকে হয়, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা অনেকে মনে করো যে থাম্বনেলে এই পরীক্ষা দিলে ভালো হয়, ওই পরীক্ষা দিলে ভালো হয়। দেখো জিকে এমন একটা জিনিস, এই জিকে শুধুমাত্র এই পরীক্ষাতে আসবে আর ওই জিকে শুধুমাত্র ওই পরীক্ষাতে আসবে, এরকমটা কিন্তু হয় না। সমস্ত পরীক্ষার জন্য সমস্ত জিকে ইম্পর্টেন্ট। আর সামনে ক্লাসিক ফুড এসআই মিসলেনিয়াস পুলিশ পরীক্ষা, সমস্ত পরীক্ষায় প্রায় একই লেভেলের এবং প্রশ্নপত্র যেভাবে হার্ড হচ্ছে। তো প্রত্যেক দিনই ক্লাসগুলো ফলো করতে থাকো, যেভাবে ক্লাসগুলো করাবো, যা আমরা প্রশ্ন করাবো, আশা করছি এখান থেকে অনেক বেনিফিট পাবে। প্র্যাকটিসটা হবে মূলত এবং কমন পাবে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন সি, জার্মানি। দেখো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি ভেটো চালিত স্থায়ী সদস্য হলো কে কে? চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তো জার্মানি অপশনে মানে এখানে সে নেই, তার মানে জার্মানি হবে সঠিক উত্তর। অর্থাৎ জার্মানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। 19 নম্বর প্রশ্ন, সাংগাই উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়ে থাকে? চারটি রাজ্যের নাম রয়েছে, তো সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন বি, মণিপুরে। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি তার নাম নিচের কোনটি? ভিভিআই করবে। সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তোমাদের কথা অনুযায়ী আমি মডারেট টু হার্ড লেভেলের একটু হাই লেভেলের প্রশ্ন উত্তর এবার থেকে নিয়ে আসবো।
সাথে আমি এক্সট্রা নোটসও লিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, অপ্সরা। ওকে, অপ্সরা 1956 সালে শুধুমাত্র ভারত নয়, গোটা এশিয়ারও প্রথম পারমাণবিক চুল্লি। দেখো ডিটেলসে, ভারতের প্রথম পারমাণবিক চুল্লি ছিল অপ্সরা। এটি ছিল এশিয়ারও প্রথম পারমাণবিক চুল্লি। অপ্সরা 4 আগস্ট 1956-তে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে বা বার্ক ট্রম্বেতে সমালোচনামূলক হয়েছিল। 21 নম্বর প্রশ্ন, ইবন বতুতার শাসন মন্ডলে ভারত সফর করেন। একটু প্রশ্নটা ভুল হয়ে গেছে। ইবন বতুতা কার শাসন আমলে হবে? এটা হবে কার, অর্থাৎ ইবন বতুতা কার শাসনামলে ভারতবর্ষে আসেন, নিচের কোন রাজার আমলে ইবন বতুতা ভারতবর্ষে আসেন? প্রশ্নটা একটু ঠিক করে নিও। তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, মোহাম্মদ বিন তুগলক। এবং দেখো ইবন বতুতাই মোহাম্মদ বিন তুগলকের আমলে 1333 সালে ভারত সফর করেন। এবং ইবন বতুতার গুরুত্বপূর্ণ বই, পরীক্ষায় প্রশ্ন আসে, দুখানা বই রয়েছে। এক, সফরনামা, আর দুই হচ্ছে কিতাব উল রাহিলা। এই দুটো গুরুত্বপূর্ণ বই রয়েছে ইবন বতুতার। পরীক্ষায় দুটো বইয়ের নামই মাঝে মাঝে জিজ্ঞাসা করে থাকে, তো দুটো বইয়ের নামই ভালো করে মনে রাখবে। 22 নম্বর প্রশ্ন, নিচের বইগুলির মধ্যে কোনটি মুঘল রয়্যাল হাউসের একজন মহিলা লিখেছেন? চারটি বই রয়েছে, আকবরনামা, হুমায়ুন নামা, বাবুর নামা এবং বাদশা নামা। তো এই চারটে বইয়ের মধ্যে কি কোন বইটা একজন মুঘল রয়্যাল হাউসের মহিলা লিখেছেন? এবং তিনি একমাত্র মহিলা যিনি একটা বই লিখেছেন মুঘল রয়্যাল হাউসের মধ্য থেকে। তো সঠিক উত্তর হবে অপশন বি, হুমায়ুন নামা। হুমায়ুন নামা কে লিখেছেন? লিখেছেন গুলবদন বেগম। গুলবদন বেগম কে ছিলেন? ছিলেন হুমায়ুনের বোন বা বাবরের কন্যা। তো এই হুমায়ুনের বোন তার দাদার কীর্তি লিখে রাখার জন্য এই হুমায়ুন নামা লিখেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট গুরু গোবিন্দ সিংকে মুঘল সেবায় নিযুক্ত করেছিলেন? নিচের কোন মুঘল সম্রাট গুরু গোবিন্দ সিংকে মুঘল সেবায় নিযুক্ত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশানে বাহাদুর শাহ প্রথম। এই প্রশ্নই ঘুরিয়ে আসতে পারে কিভাবে, যে বাহাদুর শাহ প্রথম বা প্রথম বাহাদুর শাহ কোন আহ, গুরুকে মুঘল সেবায় নিযুক্ত করেছিলেন? তখন সঠিক উত্তর হবে গুরু গোবিন্দ সিংকে। 24 নম্বর প্রশ্ন, হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন নিচের কোন ব্যক্তির দ্বারা? ভালো করে দেখো, প্রধান বিচারপতি বলা হয়েছে চিফ জাস্টিস। সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি। আর যদি প্রশ্ন আসতো যদি হাইকোর্টের নর্মাল বিচারপতি, তখন হতো কি ওই সুপ্রিম কোর্টের হাইকোর্টের প্রধান বিচারপতি এবং ওই রাজ্যের গভর্নর, এই দুজনের মত নিয়ে রাষ্ট্রপতি নিযুক্ত করতেন। ওকে, নেক্সট দেখো 25 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ ফাংশন বলতে কি বোঝায়? চারটি অপশন রয়েছে, দেখে উত্তর করার চেষ্টা করবে। বিচার বিভাগীয় সংশোধনী পরীক্ষা করুন, নাকি সাংবিধানিক বৈধতা পরীক্ষা করুন, নাকি নিজস্ব রায় পর্যালোচনা করুন, নাকি দেশের বিচার বিভাগের কার্যক্রম পর্যালোচনা করুন। এই যে জুডিশিয়াল রিভিউ, এই ফাংশন বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি, সাংবিধানিক বৈধতা পরীক্ষা করা। 26, মানব দরিদ্র সূচক বা এইচপিআই অর্থাৎ হিউম্যান প্রভার্টি ইন্ডেক্স একটি যৌগিক সূচক হিসাবে বঞ্চনা পরিমাপ করে। অর্থাৎ নিচের কোনটির উপর ডিপেন্ড করে, কোন কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করে এই এইচপিআই নির্ধারিত করা হয়ে থাকে?
সঠিক উত্তর হবে দেখো অপশন সি, দীর্ঘায়ু, জ্ঞান এবং জীবনযাত্রার মানের উপর ডিপেন্ড করে। 27, একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ধারণা কি ছিল? সঠিক উত্তর করার চেষ্টা করো। তো সঠিক উত্তর হবে অপশন সি, সামাজিক ন্যায় বিচার এবং সমতার সাথে বৃদ্ধি। ঠিক আছে, এটা ছিল একাধিক পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ধারণা এবং এর টাইম পিরিয়ড কত ছিল? 2007 থেকে 2012 পর্যন্ত। 28 নম্বর প্রশ্ন, বাংলায় মুসলিম রেনেসাঁসের জনক কাকে বলা হয় থাকে? ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন বি, আব্দুল লতিফকে বাংলায় মুসলিম রেনেসাঁসের জনক বলা হয়ে থাকে। 29 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় কারখানা আইন পাস হয় নিচের কোন গভর্নর জেনারেলের আমলে? সঠিক উত্তর হবে অপশন বি, লর্ড রিপনের আমলে। এবং 1881 সালে ফ্যাক্টরি অ্যাক্ট প্রবর্তন করেন এই লর্ড রিপন বা কারখানা আইন। 30 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্রে গণপতি উৎসব শুরু হয়েছিল নিচের কোন ব্যক্তির হাত ধরে? তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। মনে রাখবে এখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে, ডাব্লিউবিসিএস এসেছে গণপতি উৎসব। ঠিক আছে, গণপতি উৎসব শুরু হয় 1894 সালে। আর একটা উৎসব চালু করেন বাল গঙ্গাধর তিলক, সেটা হচ্ছে শিবাজি উৎসব। সেটা হবে 1896 সালে। এই দুটোই বাল গঙ্গাধর তিলক প্রচলন করেছিলেন। 31 নম্বর প্রশ্ন, নিচের কোন জোড়া গ্রহগুলি উপগ্রহবিহীন? অর্থাৎ নিচের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই? সঠিক উত্তর হবে অপশন বি, বুধ এবং শুক্রের কোন রকম উপগ্রহ বা স্যাটেলাইট নেই। 32 নম্বর প্রশ্ন, মেরুতে পরপর দুটি দ্রাঘিমাংশের মধ্যে দূরত্ব হলো নিচের কত কিলোমিটার? দুটো দ্রাঘিমাংশ ধরো 91 ডিগ্রি ইস্ট এবং 92 ডিগ্রি ইস্ট, এই দুটোর মধ্যে মেরুতে কত দূরত্ব? এই উত্তরের সঠিক উত্তর ম্যাক্সিমাম জন্য 111 কিলোমিটার করে ফেলবে এবং অপশন বি কিন্তু উত্তর নয়, উত্তরটা ভুল হবে। প্রশ্নটা কি করেছে বললাম, আজকের ক্লাসে ট্রিকি প্রশ্ন রয়েছে। উত্তর মানে প্রশ্ন করা হচ্ছে মেরুতে। সবসময় মনে রাখবে পৃথিবী তো গোল বা ডিম্বাকৃতি। ঠিক আছে, এবং এখানে কি বলেছে দাগড়ি মাংস। ঠিক আছে, দাগড়ি মাংস মানে কি? এইগুলো উপর থেকে নিচে যেগুলো রয়েছে, তার মানে নিরক্ষরেখাতে সব থেকে বেশি গ্যাপ আর মেরুতে কি কম। মেরু কত? মেরুতে হচ্ছে, মেরু কি একদম পয়েন্ট না, একটা বিন্দু তো মেরু। 90 ডিগ্রি নর্থ বা আমি যদি 90 ডিগ্রি সাউথ ধরি, সেখানে 91 ডিগ্রি ইস্ট এবং 92 ডিগ্রি ইস্টের মধ্যে যে দূরত্ব হবে, একটা বিন্দুতে দূরত্ব কি হয়? 0 কিলোমিটার। ওকে, যদি বলতো এটা নিরক্ষরেখাতে, তখন হয়ে যেত 111 কিলোমিটার। এটা হতো নিরক্ষরেখাতে বা বিষুব রেখাতে বা ইকুয়েটারে। ওকে, নেক্সট 33 নম্বর প্রশ্ন, তুরস্কের কোন শহরটি পশ্চিমের প্রবেশদ্বার নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, ইস্তাম্বুল।
এবং এই ইস্তাম্বুল সম্পর্কে একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসে। প্রশ্নটা হচ্ছে কোন শহর দুটো মহাদেশে অবস্থিত? সেটা হচ্ছে ইস্তাম্বুল। দুটি মহাদেশে অবস্থিত একমাত্র শহর। কি কি মহাদেশ? ইস্তাম্বুল ইউরোপেও অবস্থিত, আবার এশিয়াতেও অবস্থিত। ওকে, খুবই ইন্টারেস্টিং তথ্য। নেক্সট 34 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ, থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার উষ্ণতম স্তর। ট্রপোস্ফিয়ার সব থেকে নিচের স্তর এবং এটাকে বলা হয়ে থাকে ক্ষুদ্র মণ্ডল, কারণ এখানে সমস্ত প্রাকৃতিক ঘটনাবলী যেমন ঝড়, বৃষ্টি, বজ্রপাত এগুলো হয়ে থাকে, যেই জন্য এখানে বলা হয় থাকে ক্ষুদ্র মণ্ডল। এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এটা হচ্ছে শান্ত মণ্ডল। ওকে, এবং এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি দেখতে পাওয়া যায়? ওজোন স্তর দেখতে পাওয়া যায়। নেক্সট দেখো 35, ইনসোলেশনের তীব্রতা নির্ভর করে কিসের ওপর? সঠিক উত্তর হবে অপশন বি, অক্ষাংশের উপর। ইনসুলেশন তীব্রতা নির্ভর করে অক্ষাংশের উপর, এবং কিভাবে? নিরক্ষ রেখার দিকে বেশি, আর মেরু সরি রেখার দিকে কম। নেক্সট 36, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসার পর গান্ধীজি তার প্রথম সফল সত্যাগ্রহ শুরু করেন নিচের কোন স্থানে? সঠিক উত্তর হবে অপশন বি, চম্পারণে। কত সালে? 1917। দেখো ডিটেলসে, মহাত্মা গান্ধী 1917 সালে বিহারের চম্পারণে অত্যাচারী ইউরোপীয় নীলকরদের বিরুদ্ধে সত্যাগ্রহের মাধ্যমে তার পরীক্ষা শুরু করেন। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে চম্পারণের যে সত্যাগ্রহ, সেটা কাদের বিরুদ্ধে বা কাদের জন্য করা হয়েছিল? তো যদি বলা হয় কাদের জন্য, তখন হবে নীল চাষীদের জন্য। আর যদি বলে কাদের বিরুদ্ধে, তখন হবে নীল করদের বিরুদ্ধে। 37 দেখো, 23 জানুয়ারি 1948 সালে যিনি সুভাষচন্দ্র বসু সম্পর্কে বলেছিলেন আমাদের উচিত তাকে অনুকরণ করা, সুভাষ একজন মহান দেশপ্রেমিক ছিলেন, দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, জাতিভেদ বা বর্ণভেদ করে তার কোনো লাভ নেই, তিনি সবার সাথে একই আচরণ করেছেন। তো নিজের কোন ব্যক্তি এই গুরুত্বপূর্ণ কথাটা সুভাষচন্দ্র বসু সম্পর্কে তার জন্মদিনের দিন 1948 সালে করেছিলেন? যে আমাদের সকলের উচিত সুভাষচন্দ্র বসুকে অনুকরণ করা, তিনি একজন মহান দেশপ্রেমিক, তিনি তার জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য, তিনি জাতিভেদ বা বর্ণভেদ করতেন না, সকলের সাথে একই আচরণ করতেন। সঠিক উত্তর হবে অপশন সি, মহাত্মা গান্ধী। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, ভিভিআই করবে প্রশ্নটিকে। 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ত্রিপুরা অধিবেশনে নিম্নলিখিতগুলির মধ্যে রাষ্ট্রপতির ভাষণটি ইংরেজি সংস্করণ পড়েছিলেন নিচের কোন ব্যক্তি? এই প্রশ্নের উত্তর অনেকে ভুল করে ফেলে, কেননা আমরা অনেকেই জানি 1939 ত্রিপুরী অধিবেশন, প্রেসিডেন্ট কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। তো উত্তর সুভাষচন্দ্র বসু করে ফেলবে অনেকে, কিন্তু প্রশ্নটা কি বলেছে? যদি এতটা ইজি হতো, এখানে বলেছে ইংরেজি সংস্করণ পড়েছিলেন, তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অ্যাকচুয়ালি কি, অপশানে শরৎচন্দ্র বসু। শরৎচন্দ্র বসু ইংরেজি সংস্করণটা পড়েছিলেন, এবং সুভাষচন্দ্র বসু ছিলেন প্রেসিডেন্ট। এবং এই 1939 সালে ত্রিপুরী অধিবেশন থেকে 1939 সালে আর কি ঘটনা ঘটেছিল? সুভাষ চন্দ্র বসু কংগ্রেস
ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। ওকে, নেক্সট ৩৯ নম্বর প্রশ্ন। দেখো, ভারতের সংবিধানে যে সংশোধনী পদ্ধতি নির্ধারণ করা হয়েছে তার আদলে, অর্থাৎ নিচের কোন দেশের সংবিধানের অনুকরণে আমাদের সংশোধনী পদ্ধতি নির্ধারিত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, দক্ষিণ আফ্রিকার সংবিধানের অনুকরণে। এবং সংশোধনী পদ্ধতি কত নম্বর আর্টিকেলে রয়েছে? আর্টিকেল 368, পার্ট 20। ৪০ নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখে নাও। জাতিসংঘের নতুন সদস্য রাষ্ট্র হিসাবে সর্বশেষ কোন দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটাকেও ভিভিআই করো। সঠিক উত্তর হবে অপশন বি, দক্ষিণ সুদানকে সর্বশেষ দেশ হিসাবে জাতিসংঘের নতুন সদস্য রাষ্ট্র হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। তোমাদের কার কত স্কোর হয়েছে এবং আজকের প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারে তোমরা মন্তব্য করবে। এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে তোমরা ফলো করতে থাকো এই ক্লাসগুলো। ক্লার্কশিপ, ফুড এসআই, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কনস্টেবল, কেপি কনস্টেবল, লেডি কনস্টেবল, জেল ওয়ার্ডার, সমস্ত পরীক্ষার জন্যই এই জিকে প্র্যাকটিস সেটগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং প্রতিদিন ফলো করতে থাকো। আমি মডারেট থেকে হাই লেভেল এবার থেকে প্রশ্নোত্তরগুলো করানোর চেষ্টা করবো, সাথে এক্সট্রা নোটস। প্রত্যেকদিন যদি ফলো করো এখান থেকে অনেক তোমাদের প্রস্তুতি হবে। তো আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে, ডিসক্রিপশন বক্সে যাও, সেখান থেকে যুক্ত হয়ে যাও। সম্পূর্ণ ক্লার্কশিপের সংকল্প ব্যাচ এবং পুলিশ পরীক্ষার ব্যাচ কোর্সে যা যেটা প্রয়োজন রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও। এবং আমাদের ক্লার্কশিপ সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো। এবং আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।